লাভ ইউ বুঝি। Hey guys, আমি রাজ, ওয়েলকাম টু সিনেবক্স। এখন আমি রিভিউ করব কালকি 2898 AD রিলিজ ট্রেলার 2। সত্যি বলতে আমি জানি না যে এই ট্রেলারটা নিয়ে আমি কি বলবো। এটা যে একটা ইন্ডিয়ান সিনেমার ট্রেলার সেটা বিলিভ করাটাই কষ্টকর। যদিও প্রথম ট্রেলারটা দেখো আমি একই কথা বলেছিলাম, বাট এই ট্রেলারটার মধ্যেও যে সমস্ত ভিজুয়ালস দেখানো হচ্ছে সেগুলো জাস্ট মাইন্ড ব্লোয়িং, আনবিলিভেবল। প্রথম ট্রেলারের থেকেও এই ট্রেলারের মধ্যে ভিজুয়ালস আরো অনেক অনেক বেশি বেটার। এই ট্রেলারের মধ্যে যে সমস্ত দৃশ্য দেখানো হচ্ছে সেখানে দেখতে আরো অনেক বেশি গর্জিয়াস, অনেক বেশি প্রিমিয়াম লাগছে। এই ট্রেলারটার মধ্যে যে সমস্ত ভিজুয়ালস আমরা দেখতে পাচ্ছি, এই সমস্ত ভিজুয়ালস সম্ভবত মেকারদের ড্রপ করার কোনো প্ল্যান একেবারেই ছিল না। বাট যেহেতু এই টিমের প্রমোশনাল স্ট্র্যাটেজি খুব একটা ভালো হয়নি, খুব একটা বাজ জেনারেট করতে পারেনি প্রথম ট্রেলারটা আসার পরেও, যদিও যথেষ্ট প্রশংসা পেয়েছিল, বাট যেই পরিমাণের বাজ এরকম একটা সিনেমা নিয়ে জেনারেট করা দরকার সেটা কিন্তু প্রথম ট্রেলারটা একেবারেই করতে পারেনি। এই জন্যই হয়তোবা মেকাররা বাধ্য হয়ে ট্রেলার 2 ড্রপ করেছে। আর এই ট্রেলারটা পুরো ফায়ার, খুবই চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে, খুবই ওয়েল এডিটেড ট্রেলার। কেন এমনটা বলছি, একটা সম্পূর্ণ নতুন দ্বিতীয় একটা ট্রেলার ডিজাইন করার পরেও কিন্তু এই ট্রেলারের মধ্যে এমন কোনো তথ্য, এমন কোনো ইনফরমেশন রিভিল করেনি যেটা আমরা প্রথম ট্রেলারের মধ্যে পাইনি। এখানে কিন্তু খুব বেশি কিছু একেবারেই নেই। হ্যাঁ, অসংখ্য নতুন সিন এখানে আমরা দেখতে পাচ্ছি, বাট এই সমস্ত সিন কিন্তু আমাদেরকে সিনেমা সম্পর্কে এমন কোনো তথ্য দিচ্ছে না যেটা প্রথম ট্রেলারটা থেকে আমরা পাইনি। এখানে এই ট্রেলারের মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে অমিতাভ বচ্চন দীপিকা পাদুকোনকে বলছে যে ঈশ্বরের মধ্যে সৃষ্টি থাকে কিন্তু তোমার মধ্যেই তো ঈশ্বর। তার মানে এখানে দীপিকা পাদুকোন তার গর্ভে যে সন্তান ধারণ করছে সেই সন্তানই হচ্ছে লর্ড বিষ্ণুর দশম অবতার কল্কি। আর এখানে সম্ভবত এমন কোন প্রফেসি রয়েছে যেখানে বলা হয়েছে যে বর্তমানে এই ওয়ার্ল্ডটা যে শাসন করছে, এই ওয়ার্ল্ডের যে ডিকটেটর বা এম্পেরর, তাকে বধ করবে, তাকে মারবে এই দীপিকার গর্ভের সন্তান। এই জন্যই কিন্তু এই এম্পায়ার দীপিকার এই ক্যারেক্টারকে হ্যান্ড ডাউন করছে। এই জন্যই কিন্তু তাকে ধরার জন্য প্রভাস, যে এখানে একজন বাউন্টি হান্টারের চরিত্র অভিনয় করেছে, তাকে নিয়োগ করা হয়েছে। আমরা প্রথম ট্রেলারেও ওই ব্যাপারটা দেখতে পেয়েছিলাম যে প্রভাস দীপিকাকে হ্যান্ড ডাউন করার চেষ্টা করছে, এবং এখানেও কিন্তু আমরা সেই জিনিসটাই দেখতে পাচ্ছি। এবং এই জন্যই কিন্তু এখানেও অমিতাভ বচ্চনের সাথে, দ্যাট মিনস অশ্বত্থামার সাথে প্রভাসের এই ক্যারেক্টারের একটা যুদ্ধ হয়। বাট যেহেতু অশ্বত্থামা একটা মিথিক্যাল ক্যারেক্টার, এই ক্যারেক্টারের সাথে কোনোভাবেই প্রভাস পেরে উঠছে না, এবং এই জন্য আমরা দেখতে পেয়েছি যে ট্রেলার একেবারে শেষে গিয়ে প্রভাস আরো অনেক বেশি প্রিপেয়ার হয়ে তারপরে আসে অশ্বত্থামার সাথে ফাইট করার জন্য। প্রভাসের ক্যারেক্টার নিয়ে যদি একটু ডিটেইলে বলি, এই ট্রেলারের মধ্যে দেখবেন যে প্রভাস একটা পর্যায়ে বলছে একটা মাত্র বাউন্টি, একটা শট, কমপ্লেক্সে চলে যাব। তো এই কমপ্লেক্সটা আসলে কি? ওয়েল, এই কমপ্লেক্সটা হচ্ছে একটা খুবই অত্যাধুনিক একটা সিটি। যেহেতু এখানে আমরা একটা ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি, একটা ভেঙে যাওয়া সভ্যতা যেখানে সার্ভাইভ করা খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো এই সময় উঁচু নিচু, ধনী গরিবের মধ্যে একটা বিশাল সেগ্রিগেশন, একটা সেপারেশন তৈরি হয়েছে, যেখানে গরিবরা খুবই বাজে অবস্থায়, এমনকি সামান্য জলের জন্য তাদের ফাইট করতে হয়। সেখানে যারা ধনী রয়েছে, ক্ষমতাবান, তারাই কমপ্লেক্সের মধ্যে বসবাস করে। তো কমপ্লেক্স হচ্ছে এমন একটা সিটি যেখানে সব ধরনের সমস্ত অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে, যেখানে মানুষ সবাই একটা লাক্সারিয়াস লাইফ লিড করে। তো প্রভাস কোনো একভাবে সেই কমপ্লেক্সের মধ্যে ঢুকতে চাইছে, সেখানে একটা লাক্সারিয়াস লাইফ সে লিড করতে চাইছে। এই জন্য তার দরকার হিউজ অ্যামাউন্ট অফ মানি, আর এই মানির জন্যই কিন্তু সে বাউন্টি হান্টিং এর কাজটা করে। ঠিক এই কারণেই দীপিকার মাথার উপর যেহেতু একটা বিশাল বাউন্টি রয়েছে, তাকে কোনোভাবে ধরে নিয়ে যেতে পারলেই এখান থেকে যে বিপুল পরিমাণ অর্থ সে পাবে সেটা দিয়ে সে খুব ভালোভাবেই কমপ্লেক্সের মধ্যে ঢুকে যেতে পারবে। এটাই হচ্ছে তার লাইফের একমাত্র গোল, অ্যাটলিস্ট ট্রেলারের মধ্যে এমনটাই দেখানো হচ্ছে। এরপর আমরা হয়তো বা মুভির মধ্যে দেখতে পাবো যে সে অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটা হবারই ছিল, যেটা হবারই কথা। বিকজ এই ধরনের সিনেমার মধ্যে লিড ক্যারেক্টার সবসময় এরকমই হয়। প্রথম দিকে তাকে যেমনই দেখানো হোক, একটা পর্যায়ে গিয়ে তার মধ্যে একটা ট্রান্সফরমেশন চলে আসে, এরপরে সে সাধারণ মানুষের হয়ে ইভিলদের বিপক্ষে লড়াই করে। তো এই সিনেমার মধ্যে আমরা সম্ভবত সেরকমই কিছু একটা দেখতে পাবো। তবে এই ট্রেলারের শো স্টিলার হচ্ছে কামাল হাসান। ইয়েস, কামাল হাসানের লুকটা এখানে রিভিল করা হয়েছে, যদিও সেটা গত ট্রেলারে রিভিল করা হয়েছিল, বাট এখানে আরো একটা ক্লোজার লুক আমরা দেখতে পাচ্ছি। আর এই লুকটা, মাই গড, কমল হাসানকে দেখতে জাস্ট একটা জীবন্ত মমি মনে হচ্ছে, কাইন্ডা লাইক মি, অনেকটা আমার মতোই দেখতে। তো কমল হাসানের এই যে লুকটা আমাকে দেখেই সম্ভবত ইন্সপায়ার্ড। ওয়েল ডান কামাল হাসান, ওয়েল ডান। তো কামাল হাসানের এই লুকে প্রস্থেটিকের কাজ দুর্ধর্ষ হয়েছে, ম্যান দুর্ধর্ষ। তাকে যে দুর্ধর্ষ লুকটা দেওয়া হয়েছে, প্লাস তাকে এখানে দেখতে এত বেশি শুকনো লাগছে, এখানে ভিজুয়াল এফেক্টস এর কাজ জাস্ট আউটস্ট্যান্ডিং হয়েছে। এছাড়াও এই ট্রেলারের মধ্যে যতগুলো দৃশ্য আমরা দেখতে পেয়েছি, যতগুলো দৃশ্য এখানের যে ল্যান্ডস্কেপ দেখানো হচ্ছে, সেগুলো জাস্ট তাকিয়ে থাকবার মতো। অমিতাভ বচ্চন এখানে কালকের প্রমোশনাল ইভেন্টে এই কথাটা বলেছিল যে যখন নাগাসুইন তার কাছে এই সিনেমার ভিশনটা নিয়ে যায়, তার ভিশনটা শোনার পরে তার মুখ থেকে তার এরকম একটা রিয়াকশন হয়েছিল যে তুই কি খেয়ে এসেছিস, আর ইউ ড্রাঙ্ক। ট্রেলারের মধ্যে এই সমস্ত ভিজুয়ালস দেখার পরে অমিতাভ বচ্চনের সাথে আমি অ্যাকচুয়ালি রিলেট করতে পারি, বিকজ
এই ধরনের ভিজুয়ালস, এই যে ওয়ার্ল্ডটা তারা এখানে বিল্ড আপ করেছে, এই জিনিসটা চোখের সামনে না দেখলে এটা বিশ্বাস করা সম্ভব না যে একটা ইন্ডিয়ান সিনেমাতে এই জিনিসটা অ্যাচিভ করা সম্ভব। বিকজ ইন্ডিয়ান সিনেমাতে অবশ্যই বাজেটের একটা বিশাল লিমিটেশন রয়েছে, হলিউডের মতো অত বাজেট তো নেই। তো সেখান থেকে একটা মাল্টি স্টারার সিনেমা, এই সিনেমাটা 600-700 কোটি টাকার মধ্যে এই রকমের একটা স্পেকটাকুলার ভিজুয়ালস অ্যাচিভ করা, যেটাকে দেখতে পুরোদস্তুর একটা হলিউড সিনেমা মনে হচ্ছে, আনবিলিভেবল। যে কোনো কাউকে এই জিনিসটা ন্যারেট করলে আমার মনে হয় না এটা দেখার আগে কারো পক্ষে এই জিনিসটা বিশ্বাস করা সম্ভব ছিল। সিনেমা যেমনই হোক, নাগাসুন এখানের যে সিনেমার যে ভিজুয়ালস, যে স্কেল অ্যাচিভ করতে পেরেছে, সেটা ইন্ডিয়ান সিনেমার জন্য একটা পাথ ব্রেকিং সিনেমা হবে, এই জিনিসটা আমি বলে দিচ্ছি। তো সিনেমা লাভারদের জন্য এটা একটা পিক টাইম ম্যান। এত দ্রুত সব দেশের সিনেমা এগিয়ে যাচ্ছে, আমাদের বাংলা সিনেমা, ইন্ডিয়ান সিনেমা। আমি কতটা হ্যাপি সেটা বলে বোঝাতে পারবো না। বিকজ দিন শেষে আমরা সিনেমা লাভাররাই জিতে যাব, দিন শেষে আমরা একটা ভালো সিনেমা পাবো। আমি এই সিনেমাটা দেখার জন্য কতটা যে এক্সাইটেড, কি যে মুখে আছে সেটা বলে বোঝাতে পারবো না। বাট আনফর্চুনেটলি এই সিনেমাটা নিয়ে তেমন কোনো বাদ জেনারেট হয়নি, এই জন্য এখনো পর্যন্ত বাংলাদেশে এই সিনেমাটা আসার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। বাট প্লিজ, আমি বলবো প্লিজ, ইফ সামওয়ান ওয়াচিং, প্লিজ এই সিনেমাটা বাংলাদেশে নিয়ে আসুন। বিকজ এই ধরনের সিনেমা হলে বসে দেখার মতোই সিনেমা। অ্যান্ড আই বিলিভ যারা বাংলাদেশে ইন্ডিয়ান সিনেমার অডিয়েন্স রয়েছে, যারা মাল্টিপ্লেক্সের অডিয়েন্স রয়েছে, তারা অবশ্যই এই সিনেমাটা হলে গিয়ে দেখবে। রিভিউটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টাটা।